আসসালামু আলাইকুম। আমি মঈন বলছি প্যারিস থেকে। আজকের টপিক বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। সবাই চিন্তিত। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর একজন ব্যবসায়ী। ওনার ঋণ খেলাপের অভিযোগ আছে। উনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যবসায় অনেক ধরনের লেনদেনগত ঝামেলা আছে। বিএনপি বা সরকারের সাথে ডিরেক্ট টাইজ আছে। যথেষ্ট পরিমাণ শিক্ষিত না, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের গভর্নর কে হলো, আগে কে ছিল, তাকে কিভাবে বিদায় দেওয়া হয়েছে, নতুন কিভাবে এলো, কিভাবে সে বিদায় নিবে, এসব এসব নিয়ে আমি চিন্তিত না। এটার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যুরোক্রেসি। এটা বাংলাদেশের ব্যুরোক্রেসি ঠিক বলা যাবে না, অ্যাজ এ হোল ব্যুরোক্রেসি জিনিসটাই এমন যে এটা একটা মানে পাথরের দলার মতো ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসির মানে একটা গভর্নমেন্টের যে ব্যুরোক্রেটিক যে ট্র্যাপ, এই ট্র্যাপের মাথার উপর কে আছে না আছে এটা ডিরেক্টলি মানে এতটা চিন্তার কিছু নাই আমার। এটা এটা নিয়ে যদি বলি যে আমি বিদেশে যারা পড়াশোনা করেছেন, এরকম অনেক বন্ধু আছেন যারা অনেক পড়াশোনা করেছেন, ভালো করেছেন। তারা যখন সুযোগ পান, মানে বিশেষ করে যখন তারা ব্যবসায়িক চিন্তাভাবনাতে যান, তখন তাদের মনে হয় যে বাংলাদেশকে একটু কন্ট্রিবিউট করা যায় কি না। অনেকেই আছেন যারা বিদেশে সেটেল হওয়ার পর তারা চিন্তা করেন, আচ্ছা এখানে তো আমরা মোটামুটি সুইটেবল সিচুয়েশনে চলে এসেছি, এবার কিছুটা সময় যদি দেশকে সার্ভ করা যায়। তখন তারা যেটা হয়, অ্যাম্বাসিগুলো এই ধরনের শিক্ষিত মানুষজনকে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্নভাবে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করে। কারণ অ্যাম্বাসির যারা কর্মকর্তা থাকে, তারাও শিক্ষিত মানুষ। তারা যখন বিদেশে আসেন তখন প্রবাসীদের মধ্যে 95% মানুষ আমার মতো দরিদ্র শ্রেণীর কম শিক্ষিত মানুষ। কিন্তু অল্প কিছু মানুষজন পাওয়া যায় যারা ওইখানে সম্মানিত এবং ফার্স্ট ক্লাস নাগরিকের মতো এবং খুবই শিক্ষিত। তো বাংলাদেশের টপ এডুকেটেড মানুষজন যারা এখানে আসেন চাকরি নিয়ে এম্বাসিতে, তারা চেষ্টা করেন যে এখানে যারা আছেন শিক্ষিত এবং মেধাবী তাদের সাথে কানেক্ট করার, এবং একটা সময় তাদের সম্পর্ক হয়। এবং বাংলাদেশি যারা অনেক দিন আগে বাংলাদেশ থেকে চলে এসেছেন এবং পরে চিন্তা করেন যে আচ্ছা বাংলাদেশকে এবার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, যেহেতু এম্বাসির সাথে আমার ভালো সম্পর্ক। তারপর দেখেন যে অনেক দিন চেষ্টা করার পর দেখেন যে কথাবার্তা আলোচনা বন্ধু বন্ধু মতোই হচ্ছে। এম্বাসি কর্মকর্তারা অনেক বিষয়ে সাহায্য সহযোগিতায় নেয়, কিন্তু মানে তাদের কন্ট্রিবিউশন নেওয়ার জন্য তেমন কোনো সুযোগ করে দেয় না। এটা নিয়ে তাদের আমি অনেকের দেখেছি যে তারা খুব দুঃখ প্রকাশ করেন। তো আমি ব্যক্তিগতভাবে অনেককে বোঝানোর চেষ্টা করেছি যে এটাতে দুঃখ পাওয়ার কিছু নাই, কিন্তু শেষ পর্যন্ত মানে তারা বুঝেন নাই। কারণ তারা ব্যুরোক্রেসির মেইন বিষয়টাই বুঝেন না। ব্যুরোক্রেসি মানে বাংলাদেশের মানে বাংলাদেশ না, সব দেশেরই মানে এই সরকারি অফিসের মধ্যে যারা কর্মচারী, ব্যুরোক্রেটিক যে প্রসিডিউরটা আছে, এটা পুরোপুরি একেবারে পাথরের টুকরার মতো। মানুষজন মনে করে যে তাদের একটা সরকারি চাকরি হলে তাদের জীবন সেটেলড, তারপর তারা সরকারি চাকরি পান, তারপর তারা আর কোনো কাজ করতে চান না। এবং তাদের বেশিরভাগ কার্যক্রমের মানে তাদের যে চাকরি বাবদ তাদের মাথার উপর যে দায়িত্বগুলো দেওয়া হয়, তাদের বেশিরভাগই হচ্ছে বোরিং এবং একই কাজ বারবার করতে হয়, একই স্টেক হোল্ডারের সাথে একই রকম লেনদেন বারবার করতে হয়। এটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, ক্রিয়েটিভিটির কোনো জায়গাও নাই, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগও নেই। ব্যুরোক্রেটিক প্রসিডিউরটা এমন এমন চেইনের মধ্যে বানানো যে কেউ একজন একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসবে, তার উপরের জন্য সেটাকে সাপ্রেস করে রাখবে, নিচের জন্য নিচে যারা থাকবে তারাও কোঅপারেট করবে না। তো এই কারণে কোনো ক্রিয়েটিভিটি হয় না এখানে। মানে নতুন আইডিয়া, নতুন ধরনের চমৎকার কোনো পদক্ষেপ, ভালো করার চেষ্টা। তো অনেক জুনিয়র লোকজন প্রথমে এসে মনে করেন যে আচ্ছা ঠিক আছে এটা করি, তারপর এক সময় যে এটা আর কাজ করে না। মানে তখন মনে করেন যে এক সময় তারা ক্লান্ত হয়ে যান, চেষ্টা করে যখন অ্যাপ্রিসিয়েশন পান না, কোনো ধরনের সহায়তা পান না, তখন আস্তে আস্তে ওনারা তার মধ্যে আবার যারা অফিসার আছেন, তাদের তাদের সাথে তৃতীয় শ্রেণী বা যারা নন বিসিএস কর্মকর্তা আছেন, তাদের মধ্যে একটা দূরত্ব থেকে যায়। দূরত্ব বজায় রাখেন এবং অ্যাট সাম পয়েন্ট দূরত্বটা গভীর হয় এবং একজন আরেকজনের শত্রুর মতো বিহেভ করে।
এই ব্যুরোক্রেটিক প্রসিডিউরের মধ্যে তাহলে নতুন কাজগুলো হয় কিভাবে? নতুন কাজগুলো হয় মূলত ওই যে বাইরের বিদেশের যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোর থ্রুতে নতুন এবং ক্রিয়েটিভ কাজগুলো মূলত হয়। যেমন মনে করেন জাতিসংঘ একটা প্রজেক্ট নিল, যে এবিসি প্রজেক্ট। এবিসি প্রজেক্টের ওইখানে কোনো না কোনো থ্রুতে বাংলাদেশকে, মানে বাংলাদেশের গভর্নমেন্টকে যদি তারা প্রেশার ক্রিয়েট করে সাইন আপ করাইতে পারে, তাহলে তারা একটা একটা মাঝখানে একটা অর্গানাইজেশন তৈরি করে। এটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট অথবা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট পার্টনারশিপ, এরকম টাইপের বিষয়ে থাকে আর কি। মানে দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক এ ধরনের তারা কিছু কোলাবোরেশন করে। তো ওই কোলাবোরেশনের ওই কোম্পানিগুলো কী করে, মানে এটা ঠিক গভর্নমেন্ট, এটা এটা ঠিক আর্থিক প্রতিষ্ঠান হয় না, এরা হচ্ছে মাঝখানে। যেমন ওয়ার্ল্ড ব্যাংক আর বাংলাদেশ সরকার, মাঝখানে তারা একটা অর্গানাইজেশন খুলবে, যে এটা হচ্ছে এজ প্রজেক্ট। তো এজ প্রজেক্টের জন্য তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন বিসিএস ক্যাডারকে তারা এটার মাথায় নিয়োগ দিবে। তারপর চুক্তিভিত্তিকভাবে আরও কিছু লোকজনকে তারা নিয়োগ দিবে। তারপর ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা কিছু মানে ইনিশিয়েটিভ তাদেরকে ফোর্স করবে। টাকাটা দিবে ওয়ার্ল্ড ব্যাংক এবং বুদ্ধিটা দিবে ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংক ডিরেক্টলি দিবে না, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে একজন পরামর্শক নিয়োগ করবে। পরামর্শকের কাজ হচ্ছে, পরামর্শক সে কোনো ক্রেডিট নেবে না। পরামর্শক হচ্ছে সে কোথা থেকে আসবে, তাকে তার উপর দায়িত্ব দেওয়া হবে, তাকে ভালো স্যালারি দেওয়া হবে, সে কিছু নতুন নতুন ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে এসে, তাও হয়তো কোথাও লিখে দেওয়া জিনিস, সে এইখানকার রেসিপিতে এটা এই প্রজেক্টকে তারা পুশ করবে। এই প্রজেক্ট বিদেশের সফর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লোভনীয় এবং বিভিন্ন ধরনের ইন্টারনাল এক্সটার্নাল সুযোগ সুবিধার থ্রুতে তারা এই কাজগুলো করায় নেওয়ার চেষ্টা করবে। তো তখন গিয়ে হচ্ছে মনে করেন যে ডিজিটাল পাসপোর্ট, তারপর মনে করেন যে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে সিম কার্ডের মতো মেমোরি কার্ড থাকবে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিসপত্র। তো পরামর্শক এই আইডিয়াগুলো নিয়ে আসবে, মাঝখানে একটা প্রতিষ্ঠান সরকারকে পুশ করবে, আর সরকার মনে করবে যে সরকার, এটার সরকারি যারা কর্মকর্তা আছে তারা এই এই প্রজেক্টের থ্রুতে 2 পাই কামানোর প্রসিডিউর পেলে তারা মানে সজোরে সেটাতে ঝাঁপিয়ে পড়বে। দিন শেষে বাংলাদেশের লোন হবে, অমুক হবে তমুক হবে, যাই হবে, এগুলো নিয়ে তাদের চিন্তা নেই। তারা তাদের মতো খুশি। বাংলাদেশ একটুখানি সামনের দিকে এগুলো একটা নতুন ক্রিয়েটিভ একটা জিনিস পেল, কিন্তু মানে এটা লাভের মুখ দেখবে কিনা এটাতে মানে সবসময় আসলে শিওর হওয়া যায় না। যেমন বাংলাদেশের পাসপোর্ট, কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, তো একটা মেশিনের মতো লাইন ছিল। মানে আপনি ইমিগ্রেশন ক্রস করার সময় একটা ডিজিটাল লাইন আছে, যেখানে আপনি পাসপোর্ট স্ক্যান করে ঢুকে যাবেন, কিন্তু ওই লাইনটা পুরোটা অকেজো। তো ওইখানকার যে মেশিনগুলো আছে, ওইটা কোনো একটা প্রজেক্টের থ্রুতে এরকম কেনা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে, এইটার বিনিময়ে ডিজিটাল পাসপোর্ট প্রজেক্ট হয়েছে, ওইটাতে অনেক জার্মান কোম্পানি অনেক টাকা পেয়েছে। এভাবে মনে করেন অনেক কিছু হয়ে গেছে। ঋণটা হচ্ছে বাংলাদেশ সরকারের ঘাটের উপর। আমরা একটু ক্রিয়েটিভিটি দেখতে পেলাম, আর হচ্ছে মাঝখান দিয়ে আসলে মানে কিছুই না। তো আমার যেই সব মানে বন্ধু বিদেশে থাকেন এবং বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চান, তখন তারা মনে করেন যে এম্বাসির কর্মকর্তা উনি এত শিক্ষিত বুদ্ধিমান লোক, ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক, আর উনি জানেন আমার ক্যাপাবিলিটি, উনি চাইলেই তো আমাকে বলতে পারেন যে আচ্ছা চলেন আমরা এম্বাসির এই কাজটাকে সহজ করি, বা বাংলাদেশ সরকারের এই কাজটাকে সহজ করি, চলেন আমরা একটা কোঅপারেট করি। কিন্তু আসলে উনি যেটা বুঝেন না, আসলে ওনারা চাইলেও কিছুই করতে পারে না, ওনাদের করার কোনো ক্ষমতাই নেই, ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই, চেষ্টাও নেই, এটাতে কোনো বেনিফিটও নেই, এটার আগ্রহও নেই, কোনো কিছুই নেই। ঠিক আছে, ভদ্রলোক হয়তো কোনো ছুতা খুঁজছে যে কোনোভাবে যদি বিদেশে থাকার কোনো সুযোগ পাওয়া যায়, উনি যদি কোনো কিছু দেয় বা এরকম পুরোপুরি কনফ্লিক্ট। অনেক বছর আগে আমি একটা টক শোতে গিয়েছিলাম। আমি কিন্তু আসলে মিডিয়া ব্যক্তিত্ব অনেক ছোটোবেলা থেকে, মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা টক শো অনুষ্ঠান হতো দিগন্ত টেলিভিশনে, সেখানে দাওয়াত পেয়েছিলাম 2 বার, এবং খুবই মানে বহুবার রিপিট করা পর্ব ছিল ওগুলা। মানে আমি জানি না হায়াল্লা খালেদ
মহিউদ্দিন কেন আমাকে এখনও তার টকশোতে ডাকে না। যদি উনি অভয় দিতেন তাহলে আমি হয়তো আবার সুযোগ পেতাম, কিন্তু যাই হোক, দেয় নাই। আহ, কিন্তু আমি কিন্তু আসলে মানে জাস্ট সুযোগে বলে দিলাম যে আমি কিন্তু আসলে মিডিয়া স্টার হওয়ার যোগ্যতা রাখি। এনিওয়ে, ওই বিদেশে থাকা বাংলাদেশে আমার শিক্ষিত বন্ধুদের মতো আমিও কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। একটা মেধার অপচয়। ওই অনুষ্ঠানে মানে সরি, যেখানে কথাই ছিলাম, যে ওই অনুষ্ঠানে টকশো অনুষ্ঠানে বলেছিলাম যে বিদেশে বাংলাদেশের মানুষ মানে ব্রেইন নিয়ে কথা বলেছিলাম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্টুডেন্টরা কাজ করার সুযোগ পেলে বাংলাদেশেই থাকতো, কম টাকা পেলেও থাকতো। এটা মানে এখনও সত্যি, মানে আমি এখনও মনে করি সত্যি। কিন্তু বাংলাদেশের ওই নতুন জিনিসকে অ্যাকোমোডেট করার জন্য যে ক্যাপাবিলিটি, সেটা বাংলাদেশের ব্যুরোক্রেটিক প্রসিডিউরের মধ্যে নাই। কোনো দেশে ব্যুরোক্রেটিক প্রসিডিউরের মধ্যেই নাই। এটা হয়ই হচ্ছে থার্ড পার্টি প্রেশারের থ্রুতে। তো থার্ড পার্টি প্রেশারের থ্রুতে কিন্তু আমাদের মাঝখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়ে গেল। আমরা এখন তো তারেক রহমানের গভর্নমেন্ট হলো, মুস্তাকুর রহমানরা এখন গভর্নর হচ্ছেন। এইটার প্ল্যান, প্রোগ্রাম, নিয়োগ, প্রসিডিউর, চিন্তাভাবনা, প্ল্যানিং কোথায় হয় আমি জানি না, হয়তো হাওয়া ভবন বা অন্য কিছু থাকতে পারে। কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টটা কীভাবে চলেছে মনে করেন, এটা একটা কনস্পিরেসি থিওরির মতো মনে হতে পারে, এবং আমার কাছে কোনো ফ্যাক্টস নাই। কিন্তু মনে করেন যে প্যারিসে একটা ছোট্ট অফিস আছে, হ্যাঁ, যেখানে 20-25 জন মানুষ কাজ করছে, কেউ বাংলাদেশি না বা কিছু বাংলাদেশি হতে পারে। তারা মিলেমিশে বসে প্ল্যান করেছে যে আচ্ছা ঠিক আছে, আমার এখানে বাংলাদেশ নিয়ে এই ইন্টারিম সিচুয়েশনের মধ্যে কী কী করতে হবে, ইন্টারিম সিচুয়েশনের মধ্যে এই জিনিসগুলো করার জন্য তারা এখানে বসে বিভিন্ন নিয়োগ দিয়েছেন। যে বিদেশ থেকে আসা যেসব মানুষজন বাংলাদেশে গিয়ে 2 বছর দায়িত্ব পালন করে আবার ফেরত গিয়েছেন, তাদের নিয়োগটা ওখান থেকে হয়েছে। তাদের জব বেনিফিট, তারা যে মানে একটা ভালো জব ছেড়ে যে যাচ্ছেন, সেই জবটা ফেরত আসলে যে আবার ফেরত পাবেন, বা তাদের নাগরিকত্ব যেটাকে ওনারা রিফিউজ করে চলে যাচ্ছেন সেটা আবার ফেরত পাবেন, এই ধরনের সব ধরনের সিকিউরিং করার যে প্রসিডিউর, প্ল্যান, প্রোগ্রাম সব কিছু করে নিয়ে এসে ওইখানে বসে প্ল্যান করা হয়েছে যে বাংলাদেশে কী কী জিনিস অ্যাচিভ করা হবে, কার কার সাথে চুক্তি হবে, কোন কোন জিনিসটা অ্যাচিভ করা হবে। সেখান থেকে বসে তারা ডক্টর ইউনূস থেকে শুরু করে যারা যারা আছেন সবাইকেই নিয়োগ দিয়েছেন, সবাইকে প্রপার জায়গাতে বসিয়েছেন। যেখানে মব লেগেছে তারা সেখানে তাদের এজেন্সির থ্রুতে মব প্রেশার ক্রিয়েট করেছেন। যেখানে নিয়োগের মাধ্যমে প্রবলেম সলভ করা গেছে, নিয়োগের মাধ্যমে করেছেন। যেখানে বিদেশের অন্য কোনো মানে অ্যাম্বাসি বা অন্য কোনো প্রসিডিউর প্রয়োজন হয়েছে, সেই সব কিছু ওইখান থেকে আপনার সমন্বয় করা হয়েছে, ঠিক আছে। তো প্রধান সমন্বয়টা হয়েছে ওখান থেকেই। এবং মানে ছাত্র জনতা সব প্ল্যান প্রোগ্রাম করে 6 ঘন্টা ডিসকাস করে ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছে। এগুলো সব মিথ্যা কথা, সব বোগাস কথাবার্তা। কিন্তু মানে এইটা যে হয়েছে, এটা যে খুব খারাপ হয়েছে ব্যাপারটা এরকম না। মানে এইভাবেই সব কিছু চলে। ব্যুরোক্রেসির প্রসিডিউরটা মানে বুঝতে হলে আপনার এই প্ল্যান, প্রোগ্রাম, সমন্বয় কীভাবে হয় এটা বোঝাটা খুব মানে জরুরি। তো ইন দ্যাট সেন্স মানে মোস্তাকুর রহমান মানে উনি যে বিএনপির পক্ষ থেকে এখানে নিয়োগ হয়ে যে বিএনপির জন্য বা বিএনপির লোকজনের জন্য অনেক সুযোগ সুবিধা করে ফেলতে পারবেন তা না। বাংলাদেশ ব্যাংকের যে প্রসিডিউর সেটা আইন মোতাবেক প্রপার ওয়েতে চলবে। এখানে কেউ কারো ক্রিয়েটিভিটি, কারো কোনো ধরনের প্রেশার ডিরেক্টলি নিবে না, নিতে বাধ্য হবে না। কিন্তু যেটা হবে যে আপনার মানে আইন মোতাবেক যদি 10টা মানুষ একই ধরনের অ্যাপ্লিকেশন করে, 10টা মানুষ সের অ্যাপ্লিকেশন একই রকমভাবে অ্যাকসেপ্টেড হবে না। এটা হয়তো মোস্তাকুর রহমানের ওই সুযোগটা থাকবে যে যেই 10 জন মানুষ এলিজিবল ফর গেটিং দিস রাইট, উনি সেখান থেকে 2-3 জনকে একটু হয়রানি স্বীকার করতে পারবেন। আর বাকি বাকি তার পছন্দের 7 জন বা 2 জন 1 জন তারা এক্সট্রা কিছু খাতির পাবে, তারা কিছু সুযোগ সুবিধা পাবে। এবং এই সুযোগ সুবিধাটা কিন্তু ফ্রিতে পাবে না, সে হচ্ছে নির্দিষ্ট পিয়নের মাধ্যমে, নির্দিষ্ট অফিসারের পকেট ভরার মাধ্যমেই সেটা পাবে। কিন্তু ওই অ্যাজ এ হোল ওই যে উপরে ব্যুরোক্রেটিক প্রসিডিউরের উপরে যে মাথাটা চেঞ্জ হলো, এটাতে শুধু হলো যে কে ঘুষ দেওয়ার অধিকারটা রাখবে সেটাই চেঞ্জ হলো, তাই না? মানে সমঝোতার মাধ্যমে টাকা লেনদেন, এটি ঘুষ নয়, এটি স্পিড মানি। অনেক জ্ঞান দিলাম, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।